ইসলামাবাদ, পাকিস্তান। ভিআইপি রুমের অন্ধকারে পড়ে রয়েছে আরোহী। আরোহী কোনো শব্দ করছে না, কারণ ও জানে সাউন্ডপ্রুফ রুমে শুধু শুধু চিৎকার চেঁচামেচি করলে তারই এনার্জি লস হবে। ওইদিকে আয়শা আর ইমান আরোহীকে খুঁজছে, কিন্তু কোথাও আরোহীর নামগন্ধও পাচ্ছে না। আরও, এই আরও, কোথায় তুই? কোনো সাড়া মিলল না। আয়শা, আরও কোথায় যেতে পারে? এত বড় রিসোর্টে কোথায় খুঁজবো? ওর আবার কোনো বিপদ হলো না তো? আমার মনে হয় আমাদের মাহিরকে জানানো উচিত, ওই পারবে কিছু করতে। আয়েশা চিৎকার করে বলল, না, একদমই না। মাহির আরোহীকে নিজের বোনের মতো মনে করে। ও আমাদেরকে আরোহীর দায়িত্ব দিয়েছিল। যদি জানতে পারে আমরা ওর খেয়াল রাখতে পারিনি, ও আমাদেরকে ছাড়বে না। ইমান দাঁত কামড়ে বলল, আরে ও ম্যাট আয়েশা, আরোকে পাওয়া যাচ্ছে না। আর তুই বকা খাওয়া নিয়ে টেনশন করছিস? ইমান মাহিরকে কল দিয়ে সবটা খুলে বলতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই মাহির হাজির হলো। মাহির ঠান্ডা গলায় বলল, আরও তো আর এমনি এমনি গায়েব হয়ে যেতে পারে না। নিশ্চয়ই কোথাও আটকে গিয়েছে। ওরা একে একে ওই ফ্লোরের সব রুম চেক করতে লাগলো, কিন্তু আরোহীকে কোথাও খুঁজে পেল না। ইমান বলল, মাহির, জাস্ট এই একটা রুমই বন্ধ আছে, কিন্তু এটা তো ছোট সাহেবের রুম। আয়েশা বলল, উনি তো খুব একটা ইসলামাবাদ আসেন না, আর এই রুম তো প্রায় সময়ই অফ থাকে, তবে প্রতিদিন ক্লিন করা হয়। আরও আবার এই ঘর ক্লিন করতে গিয়ে আটকে পড়ল না তো? ইমান বিস্মিত হয়ে বলল, ম্যানেজার স্যার বলেছে আজকে নাকি ছোট মালিকের আসার কথা। উনি যেই রাগী, উনি আবার। মাহির রেগে বলল, তোরা প্লিজ থাম, আমাকে কিছু করতে দে। ইয়াস, দানিশ। মাহির জলদি ফোন বের করে দানিশকে কল করলো। ও এখানে সব পরিস্থিতি সংক্ষেপে বলতে লাগলো। দানিশ কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, রিস্ক আছে, তবে আরোর জন্য আমাকে করতেই হবে। দানিশ কিচেন থেকে বের হয়ে ক্যামেরার থেকে নিজেকে আড়াল করে ম্যানেজারের কেবিনের দিকে যেতে লাগলো। দানিশ ম্যানেজারের কক্ষের সামনে চলে এসেছিল, কিন্তু কারো একটা পায়ের শব্দ শুনে দরজার পিছনে লুকিয়ে পড়ল। একজন ওয়েটার ম্যানেজারের কেবিনে পানির বোতল রেখে চলে গেল। দানিশ ভিতরে ঢুকিয়ে খুব সাবধানে কি কার্ডটা নিয়ে এলো। থ্যাঙ্কস আল্লাহ তালা, ম্যানেজার এখানে নেই। আর কয়েকদিন আগেই সিসিটিভি ক্যামেরাটা নষ্ট হয়ে গিয়েছে। তুমি যা করো বেস্ট করো। দানিশ দ্রুত পিছনের সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। আয়রা, আয়শা, ইমান আর মাহির দানিশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। দানিশকে দেখে মাহির কোনো কথা না বলেই দানিশের হাত থেকে কি কার্ডটা নিয়ে ডোর আনলক করার চেষ্টা করলো। দরজা খুলতেই সবাই বিস্ফোরিত হয়ে তাকিয়ে রইল। আয়রা চিৎকার করে আরও বলে ছুটে গেল। আরোহীকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। মাহির দ্রুত তার পকেট নাইফ দিয়ে দড়িগুলো কেটে দিল। মোটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখার কারণে শরীরের অনেক অংশে রক্ত জমে গিয়েছে, কপালে একটু কেটেও গিয়েছে, আর ঠোঁট থেকেও অল্প রক্ত ঝরছে। ইমান লক্ষ্য করল আরোহী অজ্ঞান অবস্থায় ফিসফিস করে কিছু বলছে। আম্মু, আব্বু, ভাইয়া, প্লিজ কাম ব্যাক। মাহা রিয়েলি নিডস ইউ। অরণ্য ভাইয়া, তোমার নয়নতারা ভালো নেই, প্লিজ আমাকে খুঁজে বের করো। কিন্তু আরোহী বারবার কি বিড়বিড় করছে তা ইমান বুঝতে পারল না, তবে বুঝতে পারল উর্দুতে কিছু বলছে না। ইমান মনে মনে বলল, আরও তো বেঙ্গলি বিহারি, মনে হয় বেঙ্গলিতে কিছু বলছে। মাহির আরোকে কুলে তুলে নিল। ও সবাই কীভাবে আরোকে নিয়ে যাবে তা ভাবতে লাগলো। লেখিকা ব্র্যাকেটে একটি উক্তি লিখে দিয়েছেন, যা এরকম, আমি আবারও বলছি, ওরা সবাই কিন্তু উর্দুতে কথা বলছে। এটা বাংলা উপন্যাস, তাই আমি বাংলায় সংলাপ লিখছি। তবে আরোহী আর টিয়া যখন কথা বলে তখন বাংলায় কথা বলে। গ্রাউন্ড ফ্লোরে রনরিজন ফ্রান্সিসের বার্থডে পার্টি চলছে। তিনি সকলের মাঝে দাঁড়িয়ে রয়েছেন, আর সবাই তাকে উইশ করছে। মাইকেল নিচে নেমে আসতেই শিকদার, আদিল, হানি আর আরমান তাকে ঘিরে ধরল। মাইকেলের বেস্ট ফ্রেন্ডের ফিরোজ এক কোণে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছিল। রনজন ফ্রান্সিস মাইকেলকে কাছে ডাকলেন। মাইকেল একটা ডেভিল স্মাইল দিয়ে এগিয়ে গেল। কাছে গিয়ে মাইকেল সবার মতো উইশ করল না, বরং কানে কানে বলল, আমাকে কেন আপনার উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করবেন? রনজন ফ্রান্সিস ঠান্ডা গলায় বলল, এতদিন পর ইসলামাবাদ এলে, কেমন আছো? কাজের কথায় আসুন, কিছুদিন সবুর করো। মাইকেলের দু চোখ রক্তবর্ণ ধারণ করলো। মাইকেল মনে মনে বলল, একবার শুধু চেয়ারম্যান হয়ে যাই, এরপরই আমার মা আর আমার বোনের হত্যার প্রতিশোধ নিব। আমার প্রথম টার্গেট হবে তুমি। মাইকেল নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। কেক কাট করার পর রনজন ফ্রান্সিস মাইকেলকে কয়েকজন ব্যবসায়ীর সাথে পরিচয় করাতে লাগলেন। মাইকেলের মেজাজ এমনিতেই ভালো ছিল না, তারপর একজন ব্যবসায়ীর সাথে ঝগড়াও লেগে গেল। মাইকেল এক ঘুষিতেই লোকটার নাক ফাটিয়ে ফেলল। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মাইকেল রাগের মাথায় এলোমেলো গুলি ছুটতে লাগলো। এতে অনেকেই আহত হচ্ছিল। দুজন ওয়েটারের বুকে ও পেটে গুলি লাগলো, তারা হয়তো আর বাঁচবে না। একজন মহিলা ভয়ে পালাতে নিচ্ছিল, কিন্তু মাইকেলের সামনে এসে পড়ে যাওয়ায় মাইকেল মহিলাটার মাথায় গুলি করল। রনজন ফ্রান্সিস চিৎকার করে বলল, ওকে কেউ থামাও, কিন্তু কেউ মাইকেলের সামনে যেতে চাচ্ছিল না। তখনই মাইকেলের দিকে এগিয়ে এলো ফিরোজ। মাইকেলকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। মাইকেল, থাম, প্লিজ, প্লিজ থাম ভাই, অন্তত আন্টির জন্য থাম। আজকে তো আন্টি আর তোর বোনের মৃত্যুবার্ষিকী, ওদের আত্মা কষ্ট পাবে তুই এমন করলে। মাইকেল ফিসফিস করে বলল,
কি করে শান্ত হব আমি? আমার মা আর আমার বোনের হত্যাকারীরা ফুর্তি করছে, আর আমি কিছুই করতে পারছি না। রিল্যাক্স, তুই ফ্যামিলি হেড হলে আমরা সবাইকে দেখে নেব। ফিরোজ মাইকেলের হাত ধরে লিফটের কাছে নিয়ে গেল। পেছন থেকে মাইকেলের বাকি বন্ধুরাও এলো। লিফট ওপরে উঠতে শুরু করলো, আর মাহির আরোহীকে পাশের লিফট দিয়ে নিচে নামছিল, যা আন্ডারগ্রাউন্ড ফ্লোরে গিয়ে থামবে। সেখান থেকে পেছনের গেটে যাওয়া সহজ বলে মাহির লিফট বেছে নিয়েছে। এমনিতেও পার্টি চলাকালীন ওয়েটার ছাড়া কেউই তো আর পার্টি হল থেকে সরবে না, তাই মাহির সিঁড়ির বদলে লিফট বেছে নিয়েছে। জার্ভেন সাউথ, রেডউড হিল, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। অন্ধকারে ঢাকা পেন্ট হাউসের এক কোণে দাঁড়িয়ে রয়েছে সে। বাহিরে তীব্র ঝড় হওয়ায় কক্ষে থাকা জানালার কাছে আঘাত আনছে, কিন্তু তার বৃষ্টি নিবদ্ধ একটিমাত্র চিত্রে। ভান্ডা লাইটার থেকে নেমে আসা নরম আলোয় তার অনিন্দ্য সৌন্দর্যকে আবছাভাবে স্পর্শ করছে, যেন কোনো গ্রিক গডের মূর্তি মেঘাচ্ছন্ন রাতে উজ্জ্বলতার ছোঁয়া পেয়েছে। তার উচ্চতা রাজকীয়, কাঁধ প্রশস্ত। ছেলেটির শরীর যেন কোনো জীবন্ত ভাস্কর্য। তার প্রশস্ত কাঁধ থেকে শুরু করে বুকের খাঁজে খোদাই করা রেখাগুলো নিখুঁত অনুপাতে সাজানো। বাহুর পেশিগুলো ফুলে উঠেছে বাইসেপস আর ট্রাইসেপসের দৃঢ়তায়। পিঠের উপরের দিকের পেশিগুলোর নকশা ভীষণ জটিল, যেন মাসেলগুলো কোনো প্রজাতির ডানার মতো আকৃতি ধারণ করেছে। কোমরের চারপাশে গড়ে ওঠা গঠন যেন সৌন্দর্য ও শক্তির নিখুঁত নিদর্শন। ছেলেটি গুনগুন করে কিছু গাইছে, যা অন্ধকারেই মিশে যাচ্ছে। বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া আর। খুঁজেছে জবাব অচল, মন কোথাকার। কি যে বলবো আর এই দূরত্বটার, দেখি নেই রে কোনো শেষ। তবু দেখ না তুই, বসে পাশটাতেই। গেলে আলোকবর্ষ দেশ, হারিয়ে গেলাম ফুরিয়ে এলাম, চোখে শুকিয়ে গেল জল। তার আঙুলগুলো জানালার কাছে বিচরণ করছে। অ্যাক্রিলিক রঙে মাখা হাত দিয়ে আঁকতে থাকে এক বিমূর্ত শিল্প। সে যেন যন্ত্রের মতো কিছু উচ্চারণ করছে। শ্রী, আমার ব্লাড প্রেশার তুই, শুধু আমার। আমার মানে আমার। আমার সেই ছোট্ট নয়নতারা ফুল তুই। বড় হয়ে গিয়েছিস তাই না? তাতে কি, থাকবি তো চিরদিন আমারই হয়ে। শ্রী শ্রী শ্রী, আমার স্টার পেটাল, আমার হার্টব্লোম, আমার শ্রী। শুধু আমার তুই, আমার শ্রী। ছেলেটা আবারও ফিসফিস করে বলল, আমি কাছে থাকি বা দূরে, প্রিয়দর্শিনী খান তেজশ্রী আমার ছিল, আর আমৃত্যু আমারই থাকবে। বলেছিলাম না শ্রী, আমি তোর ডেস্টিনি। আর মানুষ কখনোই তার ভাগ্যের থেকে পালাতে পারে না। সে যেন আরও বেশি উন্মাদ হয়ে উঠল। আঙুলের ছোঁয়ে কাচের উপর জটিল রেখাচিত্র আঁকতে লাগলো। সে তার কণ্ঠের মাদকতায় একটি কবিতা আবৃত্তি করতে লাগলো। ইউ ক্যান্ট গেট অ্যাওয়ে ফ্রম মি বিকজ আই এম ইউর ডেস্টিনি। ইউ ক্যান লস এভরিথিং, বাট ইউ ক্যান্ট লস মি বিকজ আই এম ইউর ডেস্টিনি। I make your life beautiful and you feel it so. You can't lock your happiness without me because I am your destiny. You can't inaugurate vision without me because I am your destiny. চারপাশে থাকা অসংখ্য ছবির দিকে তার চোখ পড়ল। ছবিতে থাকা মেয়েটির বয়স 8 থেকে 11 এর মধ্যে হবে। প্রতিটি ছবিতেই তার পাশে একজন টিনেজার ছেলে রয়েছে। তখনই প্রবল বাতাসে দেয়ালে থাকা একটি ছবি নিচে পড়ে গেল। ফ্রেমে থাকা গ্লাসের চির ধরার শব্দের নিস্তব্ধতা ভেঙে গেল। ছেলেটির মুহূর্তেই উন্মাদের মতো ছবিটির কাছে ছুটে গেল। সে দ্রুত ভাঙা কাচের টুকরোগুলো ছবিটির সাথে সারাতে লাগলো। সে এত সাবধানে কাচের ভাঙা অংশগুলো সরাচ্ছে, যেন কাচের টুকরো তার প্রিয়সীর ব্যথা লাগবে। যদিও এতে তার হাতে রক্তক্ষরণ হচ্ছিল, কিন্তু এতে তার কোনোই খেয়াল নেই। ব্লাড প্রেশার। সে ছবিটিকে বুকে জড়িয়ে নিল। আমার শ্রীজান কি ঠিক আছে? ওর আবার কোনো বিপদ হলো না তো? ও কি এখন আমাকে মনে করছে? তার কণ্ঠস্বর উন্মাদনার এক ভয়ঙ্কর মাত্রায় পৌঁছে গেছে। কক্ষের নিস্তব্ধতাকে ছিঁড়ে দেয় এক অনুরণিত কণ্ঠ। না জানি চোখের জলে কি যে পেলি, হাত ছেড়ে মাঝপথে চলে গেলি। না জানি চোখের জলে কি যে পেলি, হাত ছেড়ে মাঝপথে চলে গেলি। বিন তেরে তেরে বিন সাজনা ক্যা জিনা। তখনই দরজার বাহির থেকে কেউ বলল, ভাই প্লিজ গেট খুলুন, আমাদের এখনই সিলিকন ভ্যালিতে ফিরে যেতে হবে। টার্কি থেকে সিলিকনরা চলে এসেছে, 8 ঘন্টা পর মিটিং। রাড়িখাল, মুন্সিগঞ্জ, বাংলাদেশ। জাফরিন বারবার তার বার্বিডলকে কল করছে। রিং হচ্ছে, কিন্তু কেউ কল ধরছে না। দুর্বাল, এই পুলাইনারে লইয়া আর পারি না, অহন আমার কল ধরতেছে না। পুলাইনা কইব এত ইম্পর্টেন্ট খবর মই ওরে দেই নাই। আল্লাহর কসম, ফকিরানির মধ্যে জড়াই আছি, না হইলে অরহম একটা ফাজিল ভেজাইল্লা ঘাড়তেরা মাইয়ার লগে মুই জাফু ফ্রেন্ডশিপ করতাম না। OMG, আমার আঞ্চলিক ভাষায় অ্যাকসেন্ট আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। বার্বিডল প্লিজ কল ধরো, আমার তোর সাথে কথা বলতে এই মুহূর্তে খুব প্রয়োজন, না হলে দুজনে সেম ফ্লাইটে ট্রাভেল করতে পারবো না। জাফরিন মেয়েটা এরমই প্রাণবন্ত, হাস্যোজ্জ্বল এবং সুভাষিনী। জাফরিন যখন ওর মায়ের গর্ভে ছিল, তখনই ওর বাবা ইন্তেকাল করে। ওর বিধবা মা তখন বরিশাল থেকে মুন্সিগঞ্জ নিজের বাপের বাড়ি চলে আসে।
জাফরিন যখন খুব ছোট তখন ওর মা বিয়ে করে সিলেট চলে যায়। তখন থেকে ও ওর নানা বাড়িতেই বড় হয়েছে। ওর নানা তৌহিদ হায়দার আকবর আলী খানের ম্যানেজার হওয়ায় জাফরিনের খানবাড়িতে যাতায়াত ছিল। অবশ্য রোজ খান জাফরিনকে খুব একটা পছন্দ করতেন না, কারণ জাফরিনের আগ্রহ ছিল খানবাড়ির বড় মেয়ের দিকে। নিজের সতীনের মেয়ের যে কোনো পছন্দের জিনিস বা মানুষ ছিল এলোরা খানের দু চোখের বিষ। তবে রুহি খান জাফরিনকে খুব পছন্দ করতেন। ছোট থেকে ওনার ভাসুরের মেয়ে কারোর সাথে কথা বলতো না এবং খেলতোও না। জাফরিন জোর করে ওর সাথে কথা বলতো ও খেলতো, তাই রুহি খান প্রায় সময় জাফরিনকে খানবাড়িতে রেখে দিতেন। জাফরিন এখন একজন মডেল, বেশিরভাগ সময় ঢাকাতেই থাকে। তবে প্রতি সপ্তাহে একবার রাড়িখাল আসে। রুহি খানের সাথে মাসে একবার দেখা করে। অষ্টাদশী কোনো দিনও জাফরিনকে বলেনি খানবাড়ির খবর দিতে, কিন্তু জাফরিন নিয়ে চোদ্দকে মনে করে খানবাড়ি, এহসান বাড়ি আর পালদের খবর দেয়। তবে পালদের সাথে তার বারবিডলের কী সমস্যা সেটা সে নিজেও জানে না। ব্র্যাকেটের মধ্যে লেখিকা লিখেছেন, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে জাফরিন আঞ্চলিক ভাষা কি করে জানে। মানুষ যখন জানতে পারে যে জাফরিনের বাবার বাড়ি বরিশাল, সবাই ওর থেকে বরিশালের ভাষা শুনতে চায়, এই জন্য ও শিখেছে। ভিয়ামারে 12, 80,123, নেপোলি ইতালি, মেরিডিয়ান ক্রুজ শিপ, MS ভয়েজার অব দ্য সি। মেডিটেরিয়ান সাগরের বিশালতা সত্যি অবর্ণনীয়। নীল জলরাশি যেন আকাশের সাথে মিলে একাকার হয়ে গিয়েছে। ঢেউয়ের সুর যেন প্রকৃতির মৃত্যু গাইছে। সাগরের মধ্যে লুকিয়ে আছে হাজারো মনোমুগ্ধকর ছন্দ। সারা আকাশে সূর্যের আলো সোনা হয়ে ঝলমল করছে, তবুও চারিদিকে শীতল হাওয়া বইছে। বাতাসে সমুদ্রের সুন্দর লবণাক্ত গন্ধ ভেসে আসছে। সাগরের মাঝখানে MS ভয়েগার অব দ্য সি ক্রুজ শিপটি ধীরগতিতে এগিয়ে যাচ্ছে। জাহাজের কিনারায় দাঁড়িয়ে রয়েছে একজন যুবক, যার মনোযোগ সাগরের সৌন্দর্যে নয়, বরং তার মোবাইলের ওয়ালপেপারে থাকা এক রমণীর দিকে। ছেলেটি তার মোবাইল স্ক্রিনে থাকা মেয়েটির ছবির দিকে তাকিয়ে বলল, আই মিস ইউ আরুজান। কিরে ড্যানিয়েল, আরুর ছবি দেখছিস? ড্যানিয়েল কিছুটা বিরক্ত হয়ে আরিককে বলল, ওকে আর আরও বলে ডাকবি না, ও শুধু আমার আরুজান। আর শয়তান, দিলি তো আমার এত সুন্দর স্বপ্নটা ভেঙে। একটুর জন্য আমার আর আরুর বিয়েটা হলো না। আজকে ভেবেছিলাম স্বপ্নে 8 বাচ্চার বাপ হয়ে যাব। ওকে, ভাবি। ড্যানিয়েল একটু মুচকি হেসে বলল, আরও ভাবি, আরও ভাবি, আরও ভাবি। এবার শান্তি? না, যতদিন না ওকে পাবো শান্তি পাবো না। আচ্ছা আরু, সরি, ভাবিকে যদি এতই ভালোবাসিস তবে যেতে কেন দিলি? রেখে দিতি নিজের কাছে যত্ন করে। যদি জানতাম ভালো থাকবো না তবে সারা জীবনের মতো ওকে নিজের কাছে রেখে দিতাম। তবে ওরও দোষ ছিল। কি দরকার ছিল আমাকে নিজের বন্ধু ভাবার? আমাকে কি অন্য কিছু ভাবতে পারতো না? ও কেন আগের থেকে অন্য কাউকে ভালোবাসে? ওকে আমার প্রেমে পড়তে পারতো না? আমায় ভালোবাসতে পারতো না? আর না, এবার পাকিস্তান ফিরেই ওকে নিকাহ করব। কোথায় খুঁজবি? লাহোরে তো আর নেই। কোথায় আর যাবে, পাকিস্তানেই আছে। লেখিকা ব্র্যাকেটে লিখেছেন, ওরাও কিন্তু উর্দুতে কথা বলছে। ইসলামাবাদ, পাকিস্তান। ঘড়ির কাঁটা থেমে গিয়েছে। সময় জন্য এখানে বাবা দর্শক। বিসিবি রুমে ভিতরে দাঁড়িয়ে রাগে ফুঁসছিল মাইকেল। রুমটা সম্পূর্ণ ফাঁকা। আরোহী কোথাও নেই। মাইকেল তীব্র হুঙ্কার ছেড়ে বলল, ওই বাস্টার্ডের বাচ্চা। ফিরোজ মাইকেলের কাঁধে হাত রেখে বলল, হোয়াটস হ্যাপেন? মাইকেল ফিরোজকে সব ঘটনা খুলে বলল। ফিরোজ, আমি তো এটাই বুঝতে পারছি না যে কার এত সাহস যে ওকে নিয়ে চলে গেল। রিল্যাক্স, শি ইজ জাস্ট এ গার্ল। কেন তুমি একটা মেয়ের জন্য এত উতলা হচ্ছ? কবের থেকে এমন হয়ে গেল? আগে তো কোনো মেয়ের নামই মনে রাখতে পারতে না, এখন কেন সবসময় আরোহী আরোহী করো? ওকে ওর মতো থাকতে দাও। তুমি তোমার জীবনে ফিরে যাও। তোমার জীবনের লক্ষ্য ভিন্ন। আমাদের অনেক বড় প্রতিশোধ নিতে হবে মাইকেল। ফিরোজ মাইকেলকে কি বলছিল তা বাকিরা শুনতে পারেনি। সিকান্দার ঠোঁট বাঁকিয়ে বলল, রিল্যাক্স ব্রো, ও তো একটা রাস্তার মেয়ে। যদি চলে যায় তো যাক, ও গেলে ওর থেকে 1000 গুণ ভালো মাল নিয়ে আসবো। আদিল বলল, কম টাকায় হয়তো পোষায়নি, টাকা বাড়িয়ে দিলে চলে আসবে। ফিরোজ সবাইকে বলল, প্লিজ তোমরা যাও, আমাদের একা থাকতে দাও। সবাই চলে গেলে ফিরোজ মাইকেলকে জড়িয়ে ধরে বলল, চল গ্র্যাভার্ডে যাই, আন্টি আর বোনের সাথে দেখা করব। আয়েশার বাসায় সবাই চিন্তায় ডুবে আছে। ইমান টেনশনে পায়চারি করছে। আর ওর এখনও জ্ঞান ফিরছে না কেন? ডাক্তারের কাছে নেওয়া উচিত ছিল। আয়েশা নিজের মোবাইল স্ক্রল করতে করতে কিছু খাচ্ছিল। আয়রা আয়েশার দিকে তাকিয়ে বলল, আয়েশা প্লিজ স্টপ। আমরা কেউ টেনশনে ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছি না, আর তোর গলা দিয়ে খাবার নামছে কি করে? মাহি সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা কেউ চিন্তা করো না, ওর জ্ঞান ফিরে আসবে। ফার্মেসির ভাইয়া তো ইঞ্জেকশন দিলই। ও আসলে খুব ক্লান্ত ছিল, আর বেশ কয়েকদিন ঠিকমতো ঘুমায়নি। দানিশ সবাইকে উদ্দেশ্য করে বলল, দেখ আরুর চোখ খুলছে। আরোহী ধীরে ধীরে চোখ খুলল। ইমান দ্রুত আরোহীর কাছে গিয়ে মাথায় হাত বোলাতে লাগলো। ইমান প্রশ্ন করল,
এখন ঠিক আছিস নাকি ডাক্তারের কাছে নিয়ে যাব? আয়শা পাশ থেকে বলল, ঠিক না থাকলে কি চোখ খুলতে পারতো? ওকে রেস্ট নিতে দে, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। মাহির আরোহীর দিকে তাকিয়ে বলল, তোর সাথে এইসব কি মাইকেল ফ্রান্সিস করার চেষ্টা করেছে? হ্যাঁ। মাহির মনে মনে বলল, আর শুধু কয়েকটা দিন, এরপরই এই ফ্রান্সিসদের পাপ ওদের নিজেরকেই ধ্বংস করবে। মাহির আরোহীকে পানির গ্লাস দিয়ে বলল, দেখ আরো, তুই আমার ছোট বোনের মতো। আমি চাই না তুই কোনো ঝামেলায় পড়। তোর এখানে আসাটাই উচিত হয়নি। আমি ব্যবস্থা করে দেব। তুই যত দ্রুত সম্ভব চলে যা। এখন সম্ভব না। বোন, তুই বুঝতে পারছিস না যে এই ফ্রান্সিসরা কতটা ভয়ঙ্কর। আমার একজন বন্ধু আছে অ্যাম্বাসিতে, ওকে বলবো হেল্প করতে। লাগবে না, জেদ করিস না। আয়শা পাশ থেকে বলল, ও তো বলছে ও যাবে না, জোর কেন করছো? আরোহী মাহিরকে বলল, এই শহরে আমাকে কিছু অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে। ইমান ভ্রু কুচকে বলল, কিসের এত কাজ? তোকে আর কোনো কাজ করতে হবে না। আমাদের সেভিংস আছে, তোর স্কলারশিপও তো আছে, বাকি যা টাকা লাগে আমরা দিয়ে দিব। মাহির মনে মনে বলল, আরও কে তুই? কি লুকাচ্ছিস আমাদের থেকে? সিলিকন ভ্যালি, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। সিলিকন ভ্যালির একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টের লিভিং রুমে বসে রয়েছে জনাব পাঠান ও রোবায়েত পাঠান। শুনুন না, মাহার কেন এসেছে? কতদিন হয়ে গেল মেয়েটার সাথে কথা বলি না। আহা জয়, ও এখন মিশনে রয়েছে, এখন কারোর সাথে কথা বলা রুলসের বাহিরে। কি দরকার ছিল আপনার ওইটুকু একটা মাসুম মেয়েকে ব্ল্যাক ভেইলে অন্তর্ভুক্ত করা? আপনি নিজেও তো আর কয়েকদিন পর ব্ল্যাক ভেইলের থেকে রিটায়ার করবেন। এখন এর মধ্যে থাকা প্রতিশোধের আগুন ওর নিজের জীবনটাও জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আপনি চাইলে কিন্তু একাই অনন্যাদের প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তা না করে আপনি অনন্যার মেয়ের ভিতরে প্রতিশোধের বীজ বপন করে দিলেন। আজ থেকে 5 বছর আগে আমি যখন মাহাকে দেখেছিলাম, তখন ওর মধ্যে হারানোর কিছুই ছিল না। আর এরকম মানুষকেই ব্ল্যাকভেল খোঁজে। সেদিন যখন ওর মধ্যে প্রতিশোধের নেশা দেখেছিলাম, তখন বুঝেছিলাম ও থাকবে না। আমি যদি ওকে পথ না দেখাতাম, ও যাত্রা শুরু করতো এক অজানা পথে। তবে ব্ল্যাকভেলের বাকি মিশনে ওকে যুক্ত করলেন কেন? ব্ল্যাকবেল যদি মাহাকে ওর প্রতিশোধ নিতে সাহায্য করে, তবে মাহাও ব্ল্যাকবেলকে বাকি মিশনে সাহায্য করবে। মাহা তো একজন ফেলকন, ওর কাজ সাইবার টিম অপারেট করা, তবে ওকে ডাইরেক্ট মিশনে পাঠালেন কেন? মাহা ওর ভুলের কারণেই মিশনে এন্টার হয়ে গিয়েছে। এখন যতক্ষণ পর্যন্ত না মিশন শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। মাহার জীবন কবে স্বাভাবিক ছিল রোবায়েত সাহেব? কোনো কালে, কোনো রূপে, কোনো পরিচয়ে তো ওর জীবন স্বাভাবিক ছিল না। কোন দিন না ভাগ্যের সাথে লড়তে লড়তে মেয়েটা হারিয়ে যায়। ও যদি হারিয়ে যাওয়ার হতো তবে 5 বছর আগেই হারিয়ে যেত। কিন্তু ও জানে এই ধরনেরতে ঠিক কী করে টিকে থাকতে হয়। ইসলামাবাদ, পাকিস্তান। আয়েশার বাড়িতে আজ আরোহী রয়েছে, বাকিরা যার যার বাড়িতে চলে গিয়েছে। যদিও আয়েশা আর আরোহীর ফ্ল্যাট একই অ্যাপার্টমেন্টে, কিন্তু মাহির আরোহীকে একা থাকতে নিষেধ করেছে। অষ্টাদশী বিছানা থেকে উঠে জানালার পাশে দাঁড়ালো। দূরে হয়তো কারো বিয়ে হচ্ছে। আচ্ছা মাহা, তুমি কোনোদিনও বউ সাজবে না? কারো বউ হওয়া ভাগ্যের ব্যাপার। আমি না হয় এক জীবন কারো অভিশপ্ত প্রেমিকা হয়েই কাটালাম। পাগলামি করো না। ও হয়তো এতদিনে তোমাকে ভুলে গিয়েছে। তোমার জন্য ওকে ওর নিজের বাড়ি ছাড়তে হয়েছে। টিয়া, সেদিন উনি চলে যাওয়ার আগে কেন বলেছিলেন যে আমি তার সাথে যাব কি না? তুমি না কেন করেছিলে? কি করে যেতাম? কোন অধিকারে যেতাম? কোন সম্পর্কে যেতাম ওনার কাছে? ও কি তোমাকে কখনো বলেছিল যে ও তোমাকে ভালোবাসে? না, কিন্তু আমার জন্য ভাবতো, যত্ন নিত। টিফিন টাইমে সূর্য ভাইকে দিয়ে আমার জন্য স্ন্যাক্স পাঠাতো। বাহির থেকে এলে আমার জন্য গিফট নিয়ে আসতো। আমাকে হোমওয়ার্ক করতে হেল্প করতো। আমার জন্য রান্না করতো। আমার চুল আঁচড়ে দিত, বেঁধে দিত। উফ শ্রী, শ্যাট আপ! ও তোকে বোনের নজরে দেখে। ওটা ওর স্নেহ ছিল, ভালোবাসা না। আর ভুলে যেও না, তোমাদের সম্পর্কটা ভাই বোনের। আর ও মনে হয় এতদিনে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছে। যেহেতু ওনার আর আমার মাঝে কোনো রক্তের সম্পর্ক নেই, তাই আমি চাই না তুমি দ্বিতীয়বার আমাদের ভাই বোন বলো। আর সে যদি অন্য কারোর সাথে ভালো থাকে তবে থাকুক। আজ প্রায় 8 বছর হয়ে গেল আমি তাকে দেখি না, কিন্তু তার প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি, বরং বেড়েই চলেছে। টিয়া হয়তো মৃদু হাসলো। তুমি তোমার সবচেয়ে বড় শত্রু। আরোহী জানালার বাহিরে তাকিয়ে বলল, তুমি তো বহুবার বলেছ টিয়া, কিন্তু সত্য বদলানো যায় না। উনি আমার একমাত্র ভালোবাসা। সত্য? কোনটা সত্য? তুমি নিজেই জানো না যে তুমি কি করছো আর কি করবে, তোমার পরিণতি কি হবে? আরোহী কোনো উত্তর দিল না। টিয়া গম্ভীর স্বরে বলল, সে তোমাকে ভুলে গিয়েছে অষ্টাদশী। এটা যত জলদি সম্ভব মেনে নাও।
আর হয়তো অন্য কারোর সাথে সুখে শান্তিতে সংসার করছে। আমি চাই সে সুখে থাকুক। আচ্ছা, তোমার কাছে মাইকেলকে কেমন লাগে? ডার্টি প্রিক্ট। আচ্ছা, বাদ দাও মাইকেলের টপিক। ও আমাদের জীবনে মাত্র কয়েকদিনের মেহমান। তাহলে বলো যে তুমি কেন অপেক্ষা করছো? আরোহী চুপ করে বসে রইল। আরোহী, আমার না তোমাকে আরোহী বলে ডাকতে ভালো লাগছে না। তুমি আর আমি যখন একা থাকি তখন কি আমি তোমাকে মাহা বা শ্রী বলে ডাকতে পারি? না, শ্রী খুব নেকা, আর মাহা অত্যন্ত আহ্লাদী। যতদিন পাকিস্তানে রয়েছি ততদিন আমাকে আরোহী হয়েই থাকতে হবে। এখানে আমার নেকা সহ্য বা আহ্লাদ করার কেউ নেই। কিন্তু মাহা তো আহ্লাদী না, ও তো প্রতিহিংসায়ের প্রতিশোধে জ্বলছে। মাহা আগুনে পুড়ে ছাই হয়েই আরোহীর জন্ম দিয়েছে, কিন্তু মাহার মধ্যে কোনো তেজ নেই। ও নিষ্পাপ, শ্রীও নিষ্পাপ, কিন্তু আরোহী খুনি, বর্বর, নির্মম, প্রতিশোধে পরায়ণ, ধ্বংস। আরোহী উন্মাদ। হঠাৎ আরোহীর মোবাইল স্ক্রিনে ভেসে উঠল এস অফ স্পেডিস। টিয়ার ডার্লিং, আজকে মনে হয় কিছু অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে। আবারও রক্ত ঝরাতে যাচ্ছ? নিজের অবস্থা দেখেছ? অসুস্থ তুমি। জায়ানকে বলো তুমি পারবে না, কালকে করবে। উফ টিয়া, কতবার বলেছি প্রতি শুক্রবার সূরা কাহফ পড়তে। মনে নেই তোমার যে সূরা কাহফে কি লেখা আছে? ওলা তাকুলানা লি শাইয়েন ইন্নি ফা ইলু জালিকা গাদা। আর তুমি কখনো কোনো বিষয়ের ব্যাপারে এ কথা বলো না যে আমি আগামীকাল এটা অবশ্যই করব। সূরা কাহফ আয়াত 23। যে কোনো কাজের সঠিক সময় এখন, এই মুহূর্তে। আরোহী একটু থেকে হালকা হেসে বলল, চলো আজকে তোমাকে ইসলামাবাদের স্পেশাল চা খাওয়াবো। সেই লাস্ট করাচি বাস স্ট্যান্ডে চা খেয়েছিলাম। চা না খেলে আমার আবার ভালো লাগে না, ঘুম আসে না, মাথা ব্যথা করে, কোনো কাজ ঠিকমতো করতে পারি না, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। চলো আজ তাহলে আমাদের সাথে। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমার সাবকনসিয়াস মাইন্ড। আমার পক্ষে কিছু খাওয়া সম্ভব নয়। তোমাকে এতটাই কল্পনা করেছি যে ভুলেই যাই যে তোমার কোনো অস্তিত্ব নেই। আরোহী ভালো মতো চেক করে নিল যে আয়শা গভীর ঘুমে কিনা। না, আয়শা খুব গভীর ঘুমে। আর গভীর হবে নাই বা কেন? জুলপিটামগুলো তো আর আয়েশাকে এমনি এমনি অষ্টাদশী ছলে বলে কৌশলে খাওয়ায়নি। অষ্টাদশী একা একা বারান্দায় বসে তারা গুনছে। তারা তার খুব পছন্দের। এই জন্যই তো তার অরণ্য ভাইয়া যখন তাকে জিজ্ঞাসা করেছিল যে জন্মদিনে তার কী উপহার চাই, সে বলেছিল তাকে যেন আকাশের তারা উপহার দেয়। আরোহী খেয়াল করলো যে নিচে জাইন বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আরোহী চুপচাপ বারান্দার রেলিং টপকে স্যানিটারি পাইপ বেয়ে নিচে চলে এলো। নিচে আসতেই জায়ান আরোহীর হাতে হেলমেট ধরিয়ে দিল। অষ্টাদশী হেলমেট পরে বাইকে বসে স্টার্ট দিল, আর জায়ান বসলো পিলিয়নের সিটে। বাইক চলতে শুরু করলো তার নিজের গন্তব্যে। আজ এই অদ্ভুত রাতে বাইক এসে থামল রেডমন্ড ক্লাবের সামনে। ক্লাবের ভিতরে সবাই মদ্যপান আর নেশায় মগ্ন হয়ে গানের তালে তালে নাচছে। মাইকেল আর ফিরোজ এক কোণে বসেছিল। হঠাৎ মাইকেলের চোখে পড়ল এক পরিচিত মুখের ঝলক। তার মনে হচ্ছিল এই রমণীকে সে কোথাও দেখেছে। অষ্টাদশী সিঁড়ি দিয়ে দোতলায় চলে গেল এক নির্জন প্রাইভেট রুমের উদ্দেশ্যে। আরোহী ফার্স্ট ফ্লোরের 206 নম্বর কক্ষে প্রবেশ করল। ভেতরে একটা ছেলে একটা মেয়েকে বেঁধে রেখেছে। ও বেল্ট দিয়ে মারছে। আরোহী এক মুহূর্তের মধ্যে ছেলেটার হাত থেকে এক ধাক্কায় ফ্লোরে ফেলে দিল এবং লাথির বর্ষণ করতে লাগলো। খুব ভালো লাগে না তোদের মেয়েদের ধর্ষণ করতে, তাদের কান্না শুনতে, তাদের ভেঙে গুঁড়িয়ে দিতে, মারতে 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 মেরেই ফেলতে? কি ভাবিস তোরা মেয়েরা তোদের ভাগ্যের সামগ্রী, তোদের হাতের পুতুল, খেলনা? কত মেয়ের স্বপ্ন ভেঙে ফেলেছিস, তার হিসাব রাখিস? তোদের হৃদয়ে কোনো অনুশোচনা নেই, নেই কোনো দ্বিধা, কারণ তোরা মানুষ না, তোরা অমানুষ। আর কত মেয়ের জীবন নষ্ট করবি, কত মেয়ের বুক খালি করবি? আজ তোদের বিনাশ এক নারীর হাতেই লেখা। আমি কোনো নারীর চোখের জল বৃথা যেতে দেব না। তোদের মতো জানোয়ারদের জায়গা এই পৃথিবী নয়, জাহান্নাম। আরোহী ছেলেটাকে এবার ওই বেলটা দিয়ে মারতে শুরু করলো। অনেকক্ষণ মারার পর আরোহী এবার ব্লেড দিয়ে ছেলেটার দু হাতে রক কেটে দিল। ছেলেটা আর্তনাদে কক্ষের প্রতিটা কোণ কেঁপে উঠল। দেখো বাজি, আমি তোমাকে চিনি না। কে তুমি? কেন মারছো আমাকে? প্লিজ ছেড়ে দাও। দয়া? ফাক অফ ইউর দয়া। এরকম প্লিজ অনেকে চেয়েছিল তোদের কাছে, তোরা ছেড়েছিলিস? আরোহী এবার এক রহস্যময় হাসি দিয়ে ছেলেটার গুপ্ত অঙ্গ কাটতে শুরু করলো। ছেলেটা মরণ যন্ত্রণায় ছটফট করতে লাগলো। কিন্তু আরোহী থামল না। এই মাংসপিণ্ড না কাটা অবধি আরোহী শান্তি পাবে না। অষ্টাদশী এবার বেডের কাছে গিয়ে মেয়েটাকে মুক্ত করে দিল। সবসময় আমি আসবো না তোমাদের মতো অবলা নারীদের রক্ষা করতে। আমি তো একদিন থাকবো না, তখন কি করবে? কার জন্য অপেক্ষা করবে? দুনিয়া তোমার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। সেখানে তোমার নিজের হাতেই হবে তোমার ঢাল। এই পৃথিবী দুর্বলদের জন্য নয়। বাঁচার মতো করে বাঁচতে হলে কঠোর হতে হবে। আরোহী আর পেছনে না তাকিয়ে ছাদের উদ্দেশ্যে রওনা হলো।
ছাদে একটি ছেলে ও একটি মেয়ে ডান্স করছে। অষ্টাদশী পেছন থেকে ছেলেটার মাথায় আঘাত করলো। ছেলেটাও আরোহীকে পাল্টা আঘাত করলো। ছেলেটা আরোহীর চুলের মুঠি ধরে মাথায় সজোরে আঘাত করলো। আরোহী তার হাঁটু দিয়ে ছেলেটার পাল্টা আঘাত করলো। ছেলেটা একটু দুর্বল হয়ে পড়লে আরোহী ছেলেটার গোপন অঙ্গ বরাবর বেশ কয়েকটা লাথি দিল। আগের ছেলেটা মাতাল ছিল, তাই ওকে শায়েস্তা করতে তার কষ্ট হয়নি, কিন্তু এই ছেলেটা মাতাল নয়, তাই এই ছেলেটার সাথে লড়াই করতে হচ্ছে। আরোহী মনে মনে বলল, আমার ডিফেন্স মেকানিজম অনেক উইক, আমার আরও স্ট্রং হতে হবে। ছেলেটা আরোহীর দিকে থুতু ফেলে বলল, আব্বে শালি, তুই কে? কি শত্রুতা আমাদের সাথে? আমি জবিয়ার বোন। কোন জবিয়া? 3 বছর আগে লাহোরের হোস্টেলে মিনিস্টারের ছেলে মোহিত ও তার 2 বন্ধু রায়ান ও জিহাদ মিলে জবিয়া নামের এক তরুণীকে গণধর্ষণ ও হত্যা করে। মাদারফাক, তুই ওই বাচ্চা মেয়েটা না? আরে বেশ্যা, ওই দিন তো তোকে। এখানে লেখিকা একটি শব্দ উচ্চারণ করেছে যেটি আমি উচ্চারণ করতে পারছি না। এই লাইনটা বাদ দিয়ে আমি পড়ে যাচ্ছি। কিন্তু বাল, তুই ইসলামাবাদ চলে গিয়েছিলি, এই জন্যই তো তোর পাতানো বোনের সাথে রঙ্গলীলা করলাম। এখনও আফসোস হয় ওই দিন যদি তোর। আচ্ছা, এখানে কিছু ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে যেগুলো আমি আসলে উচ্চারণ করতে পারছি না, তো আমি লাইনগুলো বাদ দিয়ে যাচ্ছি, আপনারা একটু দয়া করে বুঝে নিন। তা আজ এতদিন পর কি মনে করে? সীতারা, তোর কি মনে হয় আমাকে মারতে পারলেও মাহিতকে মারতে পারবি? আরোহী ট্রিগার প্রেস করে দিল। ছাদে থাকা মেয়েটা পালানোর চেষ্টা করলো। থামো বলছি, আজ যা যা দেখছো সব ভুলে যাবে। মেয়েটা ভয়ে কাঁপছিল। আরোহী মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো আর মেয়েটার চিবুকে 2 আঙুল রেখে বলল, তোমার কোনো ধারণা আছে যে কত মেয়ে নিজের সতীত্ব রক্ষার জন্য জীবন দিয়ে দেয়? কত মেয়ে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে, আর তোমরা কয়েকটা টাকার জন্য নিজেকে বিক্রি করে দাও? ছি, ঘৃণা হয় না নিজেদের প্রতি? আপি, আমি এখানে নিজের ইচ্ছা আসিনি, আমাকে জোর করে তুলে এনেছে। এরপর যখন আমি এখান থেকে পালিয়ে যাই, এই সমাজ আমাকে গ্রহণ করেনি, তাই বাধ্য হয়ে আবার ফিরে এসেছি। ইসলামাবাদ আনোয়ার এতিমখানায় গিয়ে ইয়াসমিন আন্টিকে বলবে আরোহী পাঠিয়েছে। আরোহী আর দেরি করল না, জলদি জিহাদের গোপন অঙ্গ কেটে নিল ও তাড়াতাড়ি করে ছাদের একদম কিনারে চলে এলো। আরোহী একবার নিচের দিকে তাকালো। জাইন অপেক্ষা করছে। অষ্টাদশী চারদিক ভালো করে পর্যবেক্ষণ করে দীর্ঘশ্বাস নিল, আর এক মুহূর্ত অপেক্ষা না করে ছাদের থেকে ঝাঁপ দিল। অষ্টাদশী শরীরটা মাটিতে পড়তেই জাইন ধরে ফেলল। বাজ্য, ঠিক আছো? দেরি করো না। দুজনে বাইকে উঠল। এবার জাইন বাইক চালাচ্ছে। শহরগুলো পেছনে রয়ে গেল। বিলাসবহুল ভবন আর রাস্তাগুলো ফুরিয়ে এলো। সামনে এগিয়ে এলো ঘিঞ্জি এলাকা, যেখানে রাস্তাগুলো নোংরা আর এবড়ো থেবড়ো, দেয়ালে পোস্টার ও দাগ, আর চারিদিকে পচা দুর্গন্ধ। অবশেষে একটা সরু গলির সামনে বাইক থামলো। অষ্টাদশী একটি পলিথিন ব্যাগ হাতে বাইক থেকে নামলো। সামনে কিছু কুকুর ঘেউ ঘেউ করছিল। অষ্টাদশী পলিথিন ব্যাগের থেকে রায়ান আর জিহাদের কাটা সেক্স অর্গানগুলো কুকুরদের দিকে বাড়িয়ে দিল, আর কুকুরগুলো বেশ মজা করে তা খেতে লাগলো, আর তারা দুজন দৃশ্য উপভোগ করতে লাগলো। একটা ছোট চায়ের দোকানের টেবিলের ওপর চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। জাইন, তারপর কি প্ল্যান? কাজটা শেষ হলে লাহোর চলে যাব। আমার সাথে ক্যালিফোর্নিয়া যাবে? জাইন মুচকে হেসে বলল, না হে মোহতারমা, হাম লাহোর মেই ঠিক হ্যায়। নেক্সট টার্গেট কি? যার হায়াত আগে শেষ হবে। আমি চলে যাওয়ার আগে শেষবার জবিয়ার আপ্পির কবরে জিয়ারত করতে যাব। আচ্ছা বাজ্য, তোমার আসল নাম সিতারা না, তাই না? কি চাও আমার থেকে? তোমার মতো হতে চাই। অষ্টাদশী চায়ের কাপে চুমুক দিয়ে বলল, তোমার মধ্যে হারানোর কিছুই নেই। তুমি ব্ল্যাক ভেইলের জন্য পারফেক্ট। ব্ল্যাক ভেল কি বাজ্য? অষ্টাদশী একটা শ্বাস নিয়ে বলল, আমাদের মতো মানুষদের আশ্রয়। আমি কিভাবে জয়েন করব? ব্ল্যাক ভেলকে তোমার খুঁজতে হবে না, ব্ল্যাক ভেল নিজেই তোমাকে খুঁজে নেবে। আর বেশি দেরি নেই, তোমার সময় হয়ে গিয়েছে। এসএস ইন্ডাস্ট্রিজ, এসএস এম্পায়ার, সিলিকন ভ্যালি, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। এসএস ইন্ডাস্ট্রিজ কোনো সাধারণ নাম নয়, এটি একটি দানবীয় সাম্রাজ্য। সারা বিশ্বে অনেক কোম্পানি রয়েছে যারা শুধু নির্দিষ্ট একটি খাতে বাণিজ্য করে, কিন্তু এসএস ইন্ডাস্ট্রিজ একাই একাধিক ইন্ডাস্ট্রিজ শাসন করে। সিলিকন ভ্যালিতে এর হেড অফিস, যা 120 তলার একটি ভবন। এসএস জুয়েলারিজ এলটিডি, এসএস ফেব্রিক্স এলটিডি, এসএস ফুডস অ্যান্ড বেভারেজ এলটিডি, এসএস গ্রাফিক্স অ্যান্ড মিডিয়া এলটিডি, এসএস জিওগ্রাফি টিভি, এসএস ইন্টারন্যাশনাল টেলিভিশন, এসএস কনস্ট্রাকশন এলটিডি, এসএস অটোমোবাইল এলটিডি, এসএস অ্যারোস্পেস এলটিডি, এসএস ইলেকট্রনিক্স এলটিডি,
SS Power and Energy Ltd, SS Healthcare Ltd, SS Agro Ltd, SS Shipping and Logistics, SS Travel and Resorts, SS Education and Training, SS Global Bank, SS Finance and Investment, SS Technologies, SS Heavy Materials Ltd, SS Heavy Machineries Ltd, SS Mining and Metals, SS Oil and Gas, SS Telecom Ltd, SS Environment and Recycling এবং SS Arms and Defense। শুধু নর্থ আমেরিকা বা ইউরোপ নয়, SS ইন্ডাস্ট্রি রয়েছে আন্তর্জাতিক খ্যাতি। বিশ্বের বৃহত্তম কনগ্লোমারেট SS ইন্ডাস্ট্রিজের বর্তমান নেটওয়ার্ক আনুমানিক ৭৫ কোয়াড্রিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। আর এই ইন্ডাস্ট্রিজের ফাউন্ডার চেয়ারম্যান অফ সিইও হলেন শ্রেয়ান চৌধুরী, যাকে সারা বিশ্ব SC বা গ্রেটেস্ট ব্ল্যাক ডেমন নামে জানে। খুব বেশি প্রভাবশালী লোকজন ছাড়া ব্ল্যাক ডেমনের আড়ালের শ্রেয়ান চৌধুরীকে চেনে না। মাত্র ২১ বছর বয়সে শ্রেয়ান চৌধুরী SS ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেছিল। মাত্র ৫ বছরে শ্রেয়ান চৌধুরী SS ইন্ডাস্ট্রিজকে পৃথিবীর শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান বানিয়েছে। ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা, নীল রঙের চোখ, সিল্কি গাঢ় বাদামি চুল ও দুধফর্সা গায়ের রঙের অধিকারী এই যুবক। আজ পর্যন্ত শ্রেয়ান চৌধুরী মিডিয়ার সামনে আসেনি। বাহিরে থাকাকালীন শ্রেয়ান চৌধুরী যতটা সম্ভব নিজেকে মাস্ক দিয়ে আড়াল করে রাখে। SS ইন্ডাস্ট্রিজের কো-ফাউন্ডারও শ্রেয়ান চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট তুর্য। তুর্যকে SS ইন্ডাস্ট্রিজের মিডিয়া ফেস বলেও ভুল হবে না। ১২০ তলার সর্বোচ্চ প্রান্তে শ্রেয়ানের কেবিন অবস্থিত। সম্পূর্ণ কাচের তৈরি এই ফ্লোর থেকে সম্পূর্ণ সিলিকন ভ্যালি দেখা যায়। অটোমেটেড দরজা, স্মার্ট কন্ট্রোল প্যানেল সহ রয়েছে সার্ভেন্ট রোবট। ক্যাবিনের একদম মধ্যে রয়েছে শ্রেয়ানের ডেস্ক, যাতে রয়েছে ফাইল, ল্যাপটপ সহ আরও প্রয়োজনীয় জিনিস। ক্যাবিনের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে সেখানে লাইব্রেরি, যাতে প্রায় সব ধরনেরই বই রয়েছে। এখানে ক্যারাফট, হার সোল টু টক, টিয়ার্স অফ টেস, হোকড, টুইস্ট মে, গড অফ মেলিক, ড্যান অফ ভাইপার, ডেথস অবসেশন ইত্যাদি বইগুলো নজর কাটছে। হয়তো বইগুলোর একটি বিশেষ যত্ন নেওয়া হয়। তবে এত সুন্দর এই কক্ষের মূল আকর্ষণ এই কক্ষের অধিকারী শ্রেয়ান, যে কিনা নিজের কর্ণে ব্লুটুথ দিয়ে চেয়ারে বসে অডিও বুক শুনছে ও ল্যাপটপে কিছু বিশেষ কাজ করছে। মে আই কামিন? ইয়েস, কামিন। ভাই, আপনার নতুন অয়েল পেন্টিংটা আমাদের লোকদের দিয়ে দিয়েছি। এবার পৃথিবীর সব দেশে ওরা ম্যাডামকে খুঁজবে। শ্রেয়ান তুর্যর দিকে তাকালো। ওই বাস্টারগুলো কোনো কাজেরই না। এখনও আমার ব্লাড প্রেশারকে খুঁজে বের করতে পারল না। আজ প্রায় ৭ বছর হয়ে গেল আমি আমার নয়নতারা ফুলকে দেখি না। ভাই, ভাবির অবস্থা তো দূরে থাক, তার কোনো অস্তিত্বই তো খুঁজে পাওয়া যায় না। ৭ বছর আগে শুধু একটা মিসিং কমপ্লেন করা হয়েছিল। ভাবি যখন হারিয়ে যায়, ওনার বয়স মাত্র ১১ ছিল। ওই বয়সে হারিয়ে গেলে যদি ২৪ ঘন্টার মধ্যে খুঁজে না পাওয়া যায়, তবে তাকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না। ওনার নাম গত ৭ বছরে কোথাও ব্যবহার করা হয়নি। আর আমাদের কাছে তো ওনার ছোটবেলার ছবি ছাড়া আর কোনো ছবিও নেই যা দিয়ে খুঁজব। আপনি তো কল্পনা করে তাকে আঁকেন, সেই বাস্তবেও তেমনটা হবে কি না তা তো আমরা জানি না। উনি যদি বেঁচে থাকেন। তুর্য কথা শেষ করার আগে শ্রেয়ান বলে উঠল, আমার প্রাণপ্রিয় বেঁচে আছে, কারণ আমি বেঁচে আছি। যেদিন আমি থাকবো না, আমার বেবি গার্লও থাকবে না। আর আমি জানি ও একদম আমার পেইন্টিংয়ের মতোই দেখতে হয়েছে। ওকে ওকে ব্রো, রিল্যাক্স। ভাবি জাস্ট একবার কোনো এয়ারপোর্টের সামনে আসুক, আমাদের লোকেরা ভাবিকে খুঁজে বের করবি। আর যদি আমার যান কোনো এয়ারপোর্টের সামনে না আসে, ভাইয়া কোনো ন্যাশনাল এয়ারপোর্ট হলেও হবে। গেট আউট। তুর্য আর দেরি করলো না, জলদি কেটে পড়লো। ভাবতেই অবাক লাগে যে সম্পূর্ণ নর্থ আমেরিকাকে কন্ট্রোল করছে সে কিনা অয়েল পেন্টিং দিয়ে নিজের প্রিয়সীকে করছে। কত মডেল, কত অ্যাক্ট্রেস, বিজনেস ওমেন ভাইয়ের জীবনসঙ্গী থেকে শয্যাশায়ী পর্যন্ত হতে রাজি। আর উনি কিনা এক অদেখা অষ্টাদশীর প্রেমে পাগল। সেই নারীর জন্য আজ পর্যন্ত আমাদের হেড অফিসে পর্যন্ত কোনো নারী কাজ করে না। সেদিন মিস্টার জিজনার মেয়ে এসেছিল মিটিং করতে, কিন্তু ভাইয়া তার সাথে মিটিং না করে তার অ্যাসিস্ট্যান্টের সাথে মিটিং করলো। সূর্য চলে যেতেই শ্রেয়া নিজের ডেস্কের উপর থেকে নিজের প্রিয়সীর ছবি হাতে নিল। কথায় আছে ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু শ্রেয়ান পারল না। নিজেকে আটকে ফটো ফ্রেমটা বুকে জড়িয়ে নিতেই নয়ন থেকে দুপোটা নোনা জল গড়িয়ে পড়ল। ও শ্রেয়ান গাইতে লাগলো, জানি না কোথায় আছো তুমি কত দূরে, আমারই মনের কথা যায় ভেসে সুরে। ও জানি না কোথায় আছো তুমি কত দূরে, আমারই মনের কথা যায় ভেসে সুরে। যদি পারো সামনে আসো, কাছে এসে ভালোবাসো। যদি পারো সামনে এসো, কাছে এসে ভালোবাসো। বোঝো না কি ভালোবাসা করে হাহাকার, ছুঁয়ে যাবে এই সুর হৃদয় তোমার। এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার, ও এই গান আমার। ক্রুজের একটি প্রাইভেট রুমে ড্যানিয়েল একটা মেয়ের সাথে বসে রয়েছে। ড্যানিয়েল বেবি, কাম অন। ড্যানিয়েলের মোবাইল স্ক্রিনে একটি নোটিফিকেশন ভেসে উঠল। দৃশ্যমান হলো ওয়ালপেপারে থাকা এক রহস্যময় নারী। বেবি, হু ইজ দিস বিচ? শাট আপ, শি ইজ মাই গার্লফ্রেন্ড।
ড্যানিয়েল কথা ঘুরিয়ে বলল, লেটস ডান্স। ড্যানিয়েল মেয়েটার সঙ্গে নাচতে শুরু করলো। যেখানে ড্যানিয়েল মেয়েটাকে কন্ট্রোল করছিল, নাচের ভঙ্গিমাও বেশ অদ্ভুত। হঠাৎ করে ড্যানিয়েল মেয়েটার গলা টিপে ধরলো। মেয়েটা ছটফট করতে লাগলো। তবেও ড্যানিয়েলের বলিষ্ঠ হাত থেকে নিজেকে বাঁচাতে পারল না। এক পর্যায়ে মেয়েটা প্রাণ হারালো। কত বড় কলিজা, আমার আরোহীকে বীজ বলল। ড্যানিয়েল এবার ছুরি দিয়ে মেয়েটার লাশ টুকরো টুকরো করতে শুরু করলো। আরে কি করছিস? এই মাসে 10 খুন হয়ে গিয়েছে। আমাদের টার্গেট পূরণ হয়ে গিয়েছে। ওকে কেন মারলি? এনজয় করে ছেড়ে দিতি। ও আমার আরোহীকে বাজে কথা বলেছে। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। শিট, আবারও সব সিসিটিভি ফুটেজ ডিলিট করতে হবে। ক্রুচিপে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। গত 2 মাসে ক্রুজের 21টা খুন হয়েছে, তাই ক্রুজটি ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইসলামাবাদ, পাকিস্তান। আরোহী নামাজ শেষে মোনাজাত ধরল। হে আমার রব, আমি হজরত আদম আলাইসাল্লামের মেয়ে। আমি হজরত হাওয়া আলাইসাল্লামের মেয়ে। আমি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মেয়ে। আমি আপনার বান্দার মেয়ে। আমি আপনার বান্দির মেয়ে। আমি আপনার বান্দি। আমি আমার সকল গুণের জন্য আপনার নিকট মাফ চাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ও আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ও আলা আল ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থ, হে আল্লাহ, তুমি মুহাম্মদ ও তার বংশধরের উপর রহমত বর্ষণ করো, যেমন তুমি হজরত ইব্রাহিম ও তার বংশধরের উপর রহমত বর্ষণ করেছ। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও গৌরবান্বিত। হে আল্লাহ, তুমি হজরত মুহাম্মদ ও তার বংশধরের উপর বরকত বর্ষণ করো, যেমন তুমি হজরত ইব্রাহিম ও তার বংশধরের উপর বরকত বর্ষণ করেছ। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও গৌরবান্বিত। সুনামে নাসাই, হাদিস 1291। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইকা ওয়া আবু বিজাম্মি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস। আমি আমার সাধ্যমতো তোমার কাছে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার প্রতি তোমার অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ছাড়া পাপগুলো ক্ষমা করার কেউ নেই। হে মহান রাব্বুল আলামিন, আমি জানি আমি নিজের হাতেই বিচার তুলে নিয়েছি, নিজেই শাস্তি দিয়েছি। আপনি বলেন, এটাই কি ধর্ষকদের শাস্তি নয়? এটা কি ন্যায় বিচার নয়, যা এই সমাজ দিতে অক্ষম? আপনি তো জানেন যে কত মেয়ের রক্তে রাস্তা ভেসে গিয়েছিল, কত মেয়ে বুক খালি হয়েছিল, কত বোন আর্তনাদ করছিল। এইসব দেখে শুনে আমি আর নিজেকে আটকাতে পারিনি আইনকে নিজের হাতে তুলে নিতে। আপনি ন্যায় বিচারের মালিক, কিন্তু যদি কোনোদিন আমার এই হাতে আপনাকে ফিরিয়ে দিতে হয়, আমি মাথা নিচু করে দিব। তাও যদি ভুল করে থাকি, তবে আপনি আমাকে ক্ষমা করুন। আমি জানি আপনি ক্ষমাশীল, আপনি মহান, আপনি আমার রব, আমার একমাত্র আশ্রয়। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। জানি আমার হাতে কোনো রক্তের দাগ থাকার কথা ছিল না। আমি ছিলাম এক নিষ্পাপ গৃহদাসী, কিন্তু এই পৃথিবীতে আমাকে আর নিষ্পাপ থাকতে দিল না কোথাও। স্ত্রী তার আপন রক্তের ষড়যন্ত্রের শিকার হয়ে হেরে গিয়েছে। মাহানুরের চোখের সামনে ব্যভিচারকারীরা তার আপন জনদেরকে কেড়ে নিয়েছে। সীতারার চোখের সামনে তার বড় বোনকে ধর্ষণ করা হয়েছে। তাই আজ আরোহীর হাতে রক্ত লেগেছে। যদি আপনি আমাকে আরও একবার সুযোগ দেন, তাহলে আমি আমার সব প্রতিশোধ নিয়ে আবার সেই নিষ্পাপ স্ত্রী হয়ে যেতে চাই। চলে যেতে চাই সেই 7 বছর আগে, যেখানে আমার আপন বলতে আমার মনের মানুষ ছিল। আল্লাহ তাআলা, তাকে আমি হালালভাবে পেতে চাই। আজ আমি আপনার কাছে একটা আবদার করছি। যদি আপনার মনে হয় সে আর আমি একে অপরের জন্য, তবে আমাকে তার হালাল নারী করে দিন। 7 বছর আগে নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া যাওয়ার সময় সে আমাকে বলেছিল যে আমি তার সাথে একেবারের জন্য যেতে চাই কিনা। আমি তার সাথে যাইনি, কারণ তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক ছিল না। আর সেই বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াও সম্ভব ছিল না। তাই তার সাথে থাকলে এটা হারাম সম্পর্ক হতো। আমি ছোট হলেও সে ছিল একজন পরিপূর্ণ যুবক। হয়তো সেই জন্য সে আমাকে ঘৃণা করতে পারে। কিন্তু মানুষের মনে ভালোবাসা তো তুমি দাও। তুমি চাইলে তার মনে আমার জন্য ভালোবাসা দিতে পারো। আল্লাহ, তুমি তার মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করো, আর আমার মনে তার জন্য ভালোবাসা বাড়িয়ে দাও। মোনাজাত শেষে আরোহী বারান্দায় চলে গেল ও বাহিরের দিকে তাকিয়ে নিজের প্রিয় সূরা আমল তিলাওয়াত করতে লাগলো। কিছুক্ষণ পর নিজের পেছনে কাউকে অনুভব করে আরোহী পিছনে তাকালো। আয়েশা আরোহীকে পেছন থেকে জড়িয়ে ধরলো ও বলল, সরি আরু, তোর মুখে মাইকেলের কথা শুনেও আমাদের তোকে রিসোর্টে নেওয়া উচিত হয়নি। আসলে মাইকেল খুব একটা ইসলামাবাদ আসে না, ম্যাক্সিমাম সময় করাচি থাকে, আর এইসব ফ্যামিলি ফাংশন মাইকেল দেখতেই পারে না। আরোহী মনে মনে বলল, ব্যাক সেভিংস নেই। জার্ভেন সাউথ অ্যাস্ট্যান্ট, রেডউইন হিলস, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। অন্ধকারে কক্ষে এক যুবক চেয়ারে বসে রয়েছে। চারিদিকে অন্ধকার, কিছু স্পষ্ট নয়। ছেলেটা নিজের হাতে থাকা ওয়াল পেন্টিংয়ে তার প্রিয়সীকে দেখছে। চিত্রের দিকে তাকিয়ে সে এক গভীর তন্ময়তায় গান গাইছে। কাহানি শুনো, জুবানি শুনো, মুঝে প্যার হুয়া থা, ইকরার হুয়া থা। কাহানি শুনো, জুবানি শুনো,
মুঝে প্যার হুয়া থা ইকরার হুয়া থা, মুঝে প্যার হুয়া থা ইকরার হুয়া থা। তার কণ্ঠের গভীরে এক নিঃশব্দ বেদনা, যেন কোনো অপ্রকাশিত ভালোবাসার গল্প লুকিয়ে রয়েছে। গান গেয়ে চলেছে যেন নিজের পৃথিবী হারিয়ে ফেলেছে। চিত্রের সঙ্গে তার সম্পর্ক এক গভীর চৌম্বকীয় অনুভূতির মতো। दीवाना हुआ मस्ताना हुआ, तेरी चाहत में कितना फसाना हुआ, तेरे आने की खुशबू तेरे जाने का मंजर, तुझे मिलना पड़ेगा अब जमाना हुआ, सदाई सुनो जफाई सुनो। কণ্ঠের প্রতিটি শ্বাস যেন সেই পুরনো স্মৃতির দ্বারা। চোখের পলকে ভেসে উঠছে একাধিক মুহূর্ত। কেউ ছিল, কেউ আছে, কেউ থাকবে। তার স্বপ্ন, তার প্রাণপ্রিয়া, তার শান্তিপ্রিয়া। মুঝে প্যার হুয়া থা ইকরার হুয়া থা, মুঝে প্যার হুয়া থা ইকরার হুয়া থা। সে চোখ বন্ধ করে নিজের প্রিয়াকে অনুভব করতে লাগলো। हाय तमन्ना हमें तुम्हें दुल्हन बनाए, तेरे हाथों पे मेहंदी अपने नाम की सजाए, तेरे लेले के बलये तेरी सदके उतारे, है तमन्ना हमें तुम्हें अपना बनाए। পেন্টিংয়ের উপরে হাত বোলাতে বোলাতে নিজের মধ্যে থাকা উন্মাদনাকে অনুভব করতে লাগলো। নেহি মুশকিল ওয়াফা, যারা দেখো ইহা, তেরে আঁখোं में बसता है मेरा जहां, कभी सुन तो जरा, जो मैं कह ना सका, मेरी दुनिया तुम ही हो तुम ही आसरा। এইটুকুই ছিল গেম অফ ডেস্টিনি উপন্যাসের পর্ব 4, পর্ব 5-এর 1 এবং 2। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।